মাস্টার প্ল্যান করে অর্জুন নামের একটা ছেলে পুলিশের বাসা থেকে 250 কোটি টাকা চুরি করে নেয়। অর্জুনকে ধরতে সে পুলিশ যখন মরিয়া, যতই গল্পের ভিতরের দিকে যাওয়া হয় ততই বেরিয়ে আসতে শুরু করে একের পর এক টুইস্ট। এই মুভি আপনাকে হাসাবে, কাঁদাবে, সাথে এমন এমন ছটকা দিবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। বলছি 2016-এর তামিল সাসপেন্স থ্রিলার মুভি কাটাটি সন্ধ্যায় এর কথা। মুভির শুরুতে আমরা দেবা নামের একটা লোককে দেখতে পাই, যে কিনা বড় একটা গাড়ি নিয়ে রাতের অন্ধকারে ফুল স্পিডে কোথাও যাচ্ছে। গাড়িতে বিরাট এক কন্টেনার, এর ভিতর কিছু না কিছু একটা তো আছেই। এভাবে যেতে যেতে দেবার সামনে একটা পুলিশ চেকপোস্ট পড়লে সে কোনো কিছুরই পরোয়া না করে চেকপোস্টে উড়িয়ে দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এবার পুলিশরাও দেবার পিছনে পড়ে যায়। পুলিশ এবং দেবার মধ্যে জবরদস্ত একটা চেজিং শুরু হয়েছে, কিন্তু কোনোভাবে দেবাকে আটকে রাখা যাচ্ছে না। তার গাড়ির সামনে যেই আসছিল সে কোনো কথা ছাড়াই তাকে উড়িয়ে দিচ্ছে। সেটা পুলিশের গাড়ি হোক না কেন, কোনোভাবে তাকে থামানো যাচ্ছে না। এরা আর না পেরে তাড়াতাড়ি তাদের ডিসিপি রামকৃষ্ণাকে কল করে জানায়। সাথে সাথে এন্ট্রি হয় ডিসিপি রামকৃষ্ণার। তো রামকৃষ্ণাও খবর পেয়ে দেবার পিছনে লেগে গেছে। এবার রামকৃষ্ণ এবং দেবার মধ্যে দারুণ একটা চেজিং চলছে। অনেক লম্বা একটা চেজিংয়ের পর গিয়ে রামকৃষ্ণ যেমন তেমন করে দেবাকে ধরেই নেয়। গান পয়েন্ট করে জিজ্ঞাসা করে, বল গাড়ির ভিতরে কি আছে? দেবা বলে, চল না, যাই আছে দুজনে সমান ভাগে ভাগ করে নি। রামকৃষ্ণ বলে, জলদি কন্টেনার দরজা খোল, না হয় গুলি করে তোকে উড়িয়ে দিব। তো এখানে দেওয়া কন্টেনার দরজা খুলতে দেখা যায় কন্টেনার ভিতর পুরো কন্টেনার ভর্তি টাকা টাকা। এতগুলো টাকা দেওয়া কোথা থেকে চুরি করে পালাচ্ছে, এগুলো কার টাকা, কিভাবে এলো, এই সব কিছু আমরা একদম শেষে গিয়ে জানতে পারবো। তো দেওয়া তো রামকৃষ্ণকে অনেক লোভ দেখায় যে পার্টনার হয়ে তারা এগুলো সমান ভাগে ভাগ করে নিবে। কিন্তু রামকৃষ্ণার কথা, অলরেডি দুইবার সরকারের হাত থেকে বেস্ট পুলিশ অফিসারের জন্য মেডেল পেয়েছি, আর তুই কিনা আমাকে ঘুষ দেওয়ার জন্য বসে আছিস বলে দেবাকে হাজতে ঢুকিয়ে দিয়ে কন্টেনার ভর্তি সবগুলো টাকা রামকৃষ্ণ জব্দ করে নেয়। পরের দিন নিউজ চ্যানেল, পেপার, পত্রিকার সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ে যে ডিসিপি রামকৃষ্ণ এরকম কন্টেনার ভর্তি টাকার একটা ট্রাক জব্দ করেছে। সাথে আমরা দেখি রামকৃষ্ণ মিডিয়ার সামনে এসে এটাও বলছে দেবা নামের এই লোকটা নাকি কন্টেনার ভর্তি 50 কোটি টাকা নিয়ে পালাচ্ছিল, সবগুলো ব্ল্যাক মানি। রামকৃষ্ণ 50 কোটি টাকা সবগুলো সরকারের হাতে তুলে দিয়েছে। অবশ্য এত বড় একটা কাজের জন্য রামকৃষ্ণ সবার কাছ থেকে অনেক বাহবা পাচ্ছে। অন্যদিকে আমরা দেখি দেবাকে যেমন তেমন সেলে ঢুকায়নি, তাকে একেবারে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে না পারে মতো ওইরকম সেলে ঢুকিয়ে দিয়েছে। সিন শিফট হয়ে কিছু মাস পর বাজারের মধ্যে একটা লোককে আমরা দেখি কিছু লোক মিলে তাড়া করছিল। যে লোকগুলো লোকটাকে তাড়া করছে তাদের বস হচ্ছে এই যে গাড়ি করে ধামদারভাবে যার এন্ট্রি হয় হে মালটাই। হে আসা মাত্রই লোকটাকে ধরে একটা দোকানের সামনে নিয়ে গিয়ে বিরাট এক ছুরি বের করে লোকটাকে ঘাচাঘাচ মারতে শুরু করে। হে চাওয়ালাটার সামনে সে সব করছে, কিন্তু চাওয়ালাটার রিয়েকশন একদমই নর্মাল। এবারে বলে, আবে সুরি ভাইকে দেখে কি তুই ভয় পাচ্ছিস না? দেখলি না কেমন করে ঘাচাঘাচ করে দিয়েছি? চল তাড়াতাড়ি হাফতা বের কর, না হলে তোর অবস্থাও এরকমই করব। চাওয়ালাটা বলে, হ্যাঁ হ্যাঁ দেখেছি, আজ ওকে, কাল ওকে, পরশু ওকে, এভাবে করে তুই নিজের এক লোককে আর কয়বার মারবি? নাটকটা পুরনো হয়ে গেছে, এবার নতুন কোন আইডিয়া ভাব। আর খবরদার ফ্রিতে এখানে চা খাওয়ার জন্য বসলেও কিন্তু খবর আছে। বেচারা সুরি, অনেক বড় একজন ডন হওয়ার স্বপ্ন, কিন্তু কারো কাছে পাত্তাই পায় না। এতদিন নিজের লোকদেরকে মেরে সবাইকে ভয় দেখানোর নাটক করে আসছিল, কিন্তু বেচারার এটাও এখন সবাই জেনে গেছে। এরই মাঝে আবার একটা লোক কার কাছ থেকে যেন মার খেয়ে উড়ে উড়ে এসে তার সামনে পড়ে। জিজ্ঞাসা করলে জানা যায় একটা লোক নাকি কারো একটা ঠিকানা খুঁজছে। যে ঠিকানাটা বলতে পারছে না সে লোকটা তাকে ধরে উত্তম মাধ্যম চালাচ্ছে। এরা শুনে সুরি রিয়েকশন, আবে আমার এলাকায় এসে আমার থেকে পারমিশন ছাড়া কে গুন্ডাগিরি করছে আবার? দেখি দেখা তো একবার, আজ তার খবর আছে। বলতে এখানে এন্ট্রি হয় আমাদের হিরো অর্জুন। এভাবেই অর্জুনকে যারা ঠিকানাটা বলতে পারছিল না সে তাদের কানের নিচে বাজাতে বাজাতে অবশ্যই সুরিদের কাছে আসে। এদেরকে অ্যাড্রেসটা জিজ্ঞাসা করার চেষ্টা করলে সুরি একটা লোক তো অর্জুনকে বলতে শুরু করে, আবে তোকে কি আমরা এখানে অ্যাড্রেস বলার জন্য বসেছি? যা ভাগ এখান থেকে। সুরি তো ভয় পেপার দিয়ে মুখ লুকিয়ে আছে, মনে মনে বলছে এ বেটা তো আজকে গেছে। এদিকে অর্জুন ধরে আগে ওই লোকটিকে আচ্ছা মতো ধুয়ে নেয়, তারপর সেমভাবে সুরিকে এসে ধরে যে দয়া করে একটু অ্যাড্রেসটা বলবেন প্লিজ। বেচারা সুরি অ্যাড্রেসটা হাতে নিতেই দেখে এটা তো তারই অ্যাড্রেস। এ আবার কোন মুসিবত তার গলায় এসে পড়ল। ভুলভাল একদিকে দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি অর্জুনের পিছু ছাড়িয়ে সুরিরা বাসায় চলে আসে। কিন্তু কপাল, বাসায় এসে দেখে এখানে তাদের আগে আগে অর্জুন এসে বসে আছে। বলে, চান্দু তুমি আমাকে ভুল অ্যাড্রেস দেখিয়ে দিয়ে আমার পিছু ছাড়াতে চাও? বাজারে তো দেখলেই যারা অ্যাড্রেস বলছিল না তাদের কি অবস্থা করেছি, আর এখন তুমি যে আমাকে ভুল অ্যাড্রেস দেখিয়ে দিয়েছ এই জন্য তোমাদের কি অবস্থা করবো তা বুঝতে পারছো তো? মার খাওয়ার বয়ে সুরিরা তাড়াতাড়ি সবাই অর্জুনের পায়ে পড়ে যায়। এখানে অনেকটা ফানি টাইপের সিন চলা আর কি। অর্জুন বলে, ঠিক আছে আমি এখানে একটা কাজে এসেছি,
আমার কথা মতো তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে তোমাদেরকেও আমি জ্বালাবো না, সবাই ফায়দাতে থাকবে। সুরি জিজ্ঞাসা করে কি কাজ? অর্জুন বলে আমি এখানে একটা মেয়েকে ভালোবাসি, তার সাথে আমাকে সেটিং করিয়ে দিবে। সুরি বলে ব্যাস এইটুকু? আর এটা তো আমার বাঁ হাতের খেল। বলে পরের সিনে তারা সবাই মেয়েটার কলেজে সেখানে গিয়ে হাজির। অর্জুন সুরিদের দেখিয়ে দেয় ওই যে ওই মেয়েটা, এর সাথে লাইন ক্লিয়ার করে দিতে হবে। এখানে এন্ট্রি হয় দিব্যা নামের এই মেয়েটার। তো অনেক পাটসার নিয়ে সুরি দিব্যার কাছে যায় অর্জুনের লাইনটা ক্লিয়ার করতে। গিয়ে দিব্যাকে বলে আমার এক ক্লোজ ব্রাদার তোমাকে পছন্দ করে, তুমিও তাড়াতাড়ি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়ে দুজন সেটেল হয়ে যাও, না হলে কিন্তু আমি হচ্ছি ডনের ডন সুরি ভাই, তোমার খবর আছে। এভাবেই সুরি দিব্যাকে এসব তো বলে, কিন্তু দিব্যা সুন্দর মতো একটা স্টিক বের করে সুরিদের আচ্ছা মতো ধুলাই করে দেয়। বেচারারা লাইন মারতে এসেছে একজন, মাঝখানে পড়ে ধুলাই খেতে হচ্ছে তাদেরকেই। এর উপর আবার কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার জন্য অর্জুন এসে বলে আমি তো জানতামই এ তোমাদের ধুলাই করে দিবে, এই জন্য তো আমি আগে তোমাদের পাঠিয়েছি। যাক এভাবে এসব চলছে আর কি। দিব্যারা যেখানে যেত না কেন অর্জুন তাদের ফলো করতে শুরু করে। দিব্যারা ওই জিনিসটা ভালোভাবে নোটিস করে। এভাবে কয়েকদিন যাওয়ার পর দিব্যা অর্জুনকে সামনাসামনি ধরে জিজ্ঞাসা করে যে তুমি প্রত্যেকদিন আমাকে ফলো কেন করো, আমার সাথে কি লাইন মারার চেষ্টা করছো? অর্জুন বলে না না, আমি তোমার সাথে লাইন কেন মারতে যাব, তুমি তো শুরু থেকে আমার গার্লফ্রেন্ড। দিব্যা বলে কখন থেকে? অর্জুন বলে সে তো আগের জন্ম থেকেই, আমাদের পুনর্জন্ম হয়েছে। আমার নাম ছিল অর্জুন, তোমার নাম ছিল দিব্যা, আমরা একজন আরেকজনকে ভালোবাসতাম। এভাবে আর কি অর্জুন পুনর্জন্মের কাহিনী বলে দিব্যাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। সাথে সে সবকিছু এমনভাবে রেডি করে সুরিদের কখনো মেয়ে সাজায়, কখনো ডান্স মাস্টার। এভাবে পুনর্জন্মের মিথ্যা একটা কাহিনী সাজিয়ে অনেকদিন সে দিব্যার পিছনে ঘোরাঘুরি করে। বাট দিব্যাও কিছুতে তার আয়ত্তে আসছে না। সেও ভালো করে জানে এ তাকে ইমপ্রেস করার জন্য এসব করছে। এখানের এই সিনগুলো না আসলে বেশ লম্বা, তেমন একটা জরুরিও না, তাই অযথা টাইম ওয়েস্ট না করে যেগুলো প্রয়োজন সেগুলো আপনাদেরকে বলছি কেমন। যাক এভাবে বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পর গিয়ে যেমন তেমন করে অর্জুন দিব্যাকে পটিয়ে নিয়েছে। অন্যদিকে আমরা জেলের ভিতর দেবাকে দেখি, যে কিনা এখানের গার্ডের সাহায্যে একটা মোবাইল ফোন কালেক্ট করে তার লোককে কল করে বলছিল জলদি তাকে এখান থেকে বের করার ব্যবস্থা করতে। এভাবে যখন সে লুকিয়ে লুকিয়ে মোবাইলে কথা বলছিল তখনই এখানে জেলারের কাছে সে হাতে নাতে ধরা পড়ে যায়। দায়িত্বে থাকায় পুলিশ অফিসারটা দেবাকে প্রচণ্ড মারধর করে, অনেক অপমান করে। দেবা এখন চুপচাপ সবকিছু সহ্য করে নিলেও রাত হতে তাকে যে এখানের গার্ডটা সাহায্য করছিল তার সাহায্যে সেল থেকে বাইরে এসে যে পুলিশটা তাকে মেরেছিল সে এখন তাকেই ধরে মারতে শুরু করে। পুলিশটাকে মেরে ধরে সে তার কাছ থেকে মোবাইলটা আবারও নিয়ে নেয়। এরপর পুলিশটাকে সে একেবারে জানে মেরে দেয়। সাথে তার লাশটা টানতে টানতে নিয়ে গিয়ে ওইখানে ভিতরে একটা ম্যানহোলের মতো কিছু একটা ছিল সেখানে ফেলে দেয়। এখান থেকে আমরা ধারণা পেয়ে যাই এই দেবা কতটা ভয়ানক হয়ে উঠেছে। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন একটা রেস্টুরেন্টে অর্জুন এবং দিব্যার উপর। দুজন বসে মিলে কথাবার্তা বলছিল। অর্জুন দিব্যাকে বলছে তুমি তোমার ফ্যামিলির সাথে আমাকে কবে পরিচয় করাবে? দিব্যা বলে করাবো, তার আগে তোমায় এরকম ছাপড়ি মার্কা কাপড় চোপড় পরা বন্ধ করতে হবে। দুজনে সব নিয়ে কথাবার্তা বলছিল কি তখনই সেখানে রেস্টুরেন্টে দিব্যার ভাই চলে আসায় দিব্যার তাড়াতাড়ি নিজেকে লুকাচ্ছিল। আর এখানে আমরা জানতে পারি মুভি শুরুর ওই ডিসিপি রামাকৃষ্ণ হচ্ছে দিব্যার ভাই। রামাকৃষ্ণ এখানে কোনো একটা কাজে এসেছিল। সে চলে যাওয়ার পর অর্জুন দিব্যাকে জিজ্ঞাসা করে যে তোমার ভাই কি করে? দিব্যা যখন বলে যে তার ভাই এরকম এরকম পুলিশ অফিসার, এটা শুনে অর্জুনের চোখটা কপালে। মনে মনে বলে এ কি, পুলিশের বোনের সাথে লাইন মেরে বসলাম। যাক পরবর্তী সিনে দিব্যা যখন বাসায় আসে তখন তার ভাই রামাকৃষ্ণ তাকে ধরে জিজ্ঞাসা করে আজকাল খবর আসছে তুমি একটা ছেলের সাথে নাকি এদিক সেদিক ঘোরাঘুরি করছো, কে সে ছেলেটা? দিব্যার সোজাসুজি বলে দেয় যে সে ছেলেটাকে ভালোবাসে। কিন্তু রামকৃষ্ণ দিব্যার কাছ থেকে যখন ছেলেটা কোত্থেকে এসেছে, তার বাপের নাম কি করে এগুলো জিজ্ঞাসা করে দিব্যা তখন কিছু বলতে পারে না। অর্থাৎ সে অর্জুনের কাছ থেকে এইসব কিছু জিজ্ঞাসা করা ছাড়াই তাকে ভালোবেসে বসেছে। রামকৃষ্ণও তাকে আর তেমন বেশি কিছু বলে না, জাস্ট এটুকু বলে ঠিক আছে আমি দেখছি বিষয়টা। রামকৃষ্ণ দিব্যার সামনে এরকম বলে তো ঠিকই, কিন্তু পরবর্তী সিনে এদিকে আমরা দেখি কিছু গুন্ডা এসে অর্জুনকে তুলে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে তাকে প্রচণ্ড মারধর করছে। সাথে গুন্ডাগুলো অর্জুনকে বলছিল পুলিশ অফিসারের বোনকে ভালোবাসবি, জানে শেষ হয়ে যাবি, এই শহর ছেড়ে চলে যা, না হলে একেবারে জানে শেষ করে দিব। কিন্তু অর্জুনের কথা একটাই, সে দিব্যাকে প্রচণ্ড ভালোবাসে। অনেক মার খাওয়ার পরও সে কোনোভাবেই দিব্যাকে ছেড়ে চলে যাওয়ার নাম নিচ্ছে না। গুন্ডাগুলো রামকৃষ্ণকে কল করে সেটাই বলছে স্যার আমরা একে অনেক মেরেছি, কিন্তু কোনোভাবেই সে দিব্যাকে ছাড়া নাম নিচ্ছে না। আমার মনে হয় এ সত্যি তাকে মন থেকে ভালোবাসে। এখন আপনি কি বলেন, একেবারে টপকিয়ে দিব কি? গুন্ডাগুলোকে রামকৃষ্ণে পাঠিয়েছে, বলে না আর মারিস না, ছেড়ে দিয়ে চলে আয়। কথা মতো এরা অর্জুনকে মেরে ধরে সেখান থেকে চলে যায়। এদিকে বেচারা সুরিদেরকে দেখি
অর্জুনের কারণে গুন্ডাগুলো তাদেরকেও খেলিয়েছে। এই জন্যই বেচারারা বসে বসে কান্না করছিল। এর উপর আবার এই মারগুলো হজম করার আগে আগেই সেখানে কিছু পুলিশের লোক এসে উপস্থিত। এরা এসে আবার তাদের আরেক মার দিতে শুরু করে। অর্জুনকে তো এখান থেকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে টেবিলের উপর ফেলে ইচ্ছা মতো পেটাচ্ছিল। সাথে বলছে, কিবে ডিসিপির বোনকে পেয়েছিস তুই ভালোবাসার জন্য? চুপচাপ স্বীকার করে তার সাথে তোর কোনো সম্পর্ক নেই, তাহলে ছেড়ে দিব। কিন্তু অর্জুনের সেম কথা, সে দিব্যাকে প্রচণ্ড ভালোবাসে। অবশেষে পুলিশগুলো তাকে অনেক মারধর করার পর আবারও রামকৃষ্ণকে কল করে সেগুলো জানাই যে স্যার আমরা তাকে অনেক মেরেছি, কিন্তু তারপরও সে কিছুতেই বলছে না। মনে তো হচ্ছে সে মন থেকে আপনার বোনকে ভালোবাসে। আমরা তার ব্যাকগ্রাউন্ডও চেক করেছি, সহজ সরল একটা গ্রামের ছেলে, পড়ালেখা শেষ করে শহরে এসেছে, মনে হয় চাকরির জন্যই। এগুলো শুনে রামকৃষ্ণ বলে, ঠিক আছে ছেড়ে দাও তাকে। অর্জুনকে যে রামকৃষ্ণ এভাবে টর্চার করাচ্ছে, পরের সিনে সেটা জানতে পেরে দিব্যা রেগে মেগে সোজা তার ভাইকে এসে ধরে, বলে, কি সমস্যা কি আপনার? অর্জুন আমাকে ভালোবাসে বলে আপনি তাকে এভাবে মারধর করাচ্ছেন? আপনার ওপর ভরসা করে আমি আপনাকে সবকিছু বলেছিলাম, কিন্তু আপনার আসল চেহারা দেখে ফেলেছি। রামকৃষ্ণ বলে, হ্যাঁ আমি তাকে মারধর করিয়েছি, কিন্তু এই জন্য নয় যে আমি তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে চাই, বরঞ্চ এই জন্য আমি এটা করেছি কারণ আমি দেখতে চেয়েছি সে তোমাকে সত্যিকারে ভালোবাসে নাকি। আর সে পরীক্ষায় সে পাশ করেছে, তুমি একদম সঠিক একটা ছেলেকে সিলেক্ট করেছ। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো এতক্ষণে মারগুলো খেয়ে পালিয়ে গেছিল, কিন্তু সে তোমাকে সত্যিকারে ভালোবাসে। এটা বের করার জন্য আমি এসব করেছি। এখন আমার তরফ থেকে নো কনফিউশন। এসব কিছু শুনে দিব্যা অনেক খুশি হয়। পরবর্তী দিনে রামকৃষ্ণ অর্জুনকে তার বাসায় ডেকে তার সাথে কথাবার্তা বলে দিব্যার সাথে তার বিয়েটা ফাইনাল করে দেয়। এখানে অর্জুনও খুশি হয়ে রামকৃষ্ণকে একটা ঘড়ি গিফট করে, যেটা সে রামকৃষ্ণের হাতে পরিয়ে দেয়। ধীরে ধীরে অর্জুন রামকৃষ্ণার ফ্যামিলির একদম খাস সদস্যের মতো হয়ে ওঠে। সারাক্ষণ সে ওইখানে থাকে এবং রামকৃষ্ণকে ছোটোখাটো কাজে সাহায্য সহযোগিতা করে। এভাবে দেখতে দেখতে সে রামকৃষ্ণার মন জয় করে নিয়েছে। রামকৃষ্ণ দিব্যার জন্য অর্জুনের মতো একটা ছেলেকে সিলেক্ট করতে পেরে অনেক খুশি। সিন একটু করে এখান থেকে জেলের ভিতর দেবার উপর চলে আসে। দেবার একটা লোক তার সাথে দেখা করতে আসলে দেবা তাকে বলছে যে এখন আমাকে বের কেন করতে পারিসনি। এ বলে, ভাই ওই পুলিশ অফিসার রামকৃষ্ণার জন্যই, সে সব জায়গায় সেট আপ করে রেখেছে যেন তুমি সহজে বের হতে না পারো। দেবা বলে, রামকৃষ্ণার ব্যবস্থা তো করবই, শোন আমি যা বলি তা কর। বলি দেবা তার লোকটাকে চুপি চুপি কিছু একটা বলে। এদিকে এই সব কিছু দেখে সেখানে একজন সিকিউরিটি গার্ড সাথে সাথে রামকৃষ্ণাকে কল করে জানাই, স্যার দেবা আপনাকে এবং আপনার পুরো ফ্যামিলিকে মারার প্ল্যান বানাচ্ছে, আপনি জলদি সতর্ক হয়ে যান। শুনে রামকৃষ্ণ তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তার ফ্যামিলির কাছে যাওয়ার জন্য। যেতে যেতে কল করে তাদের বলে দিচ্ছে যেন বাসা থেকে কোথাও বের না হয়। এদিকে দিব্যার কাছে কল করলে জানা যায় সে এবং অর্জুন বাইরে এসেছে। রামকৃষ্ণ দিব্যাকে বলে, এক্ষুনি তাড়াতাড়ি অর্জুনকে নিয়ে বাসায় চলে যাও। এটা বলে কল রাখতে দেখা যায় গাড়ির ভিতর রামকৃষ্ণকে পিছন থেকে কেউ একজন গান পয়েন্ট করে নিয়েছে। মাস্ক পরা লোকটা বলে, আরে বোকা, আমরা তোর ফ্যামিলিকে না তোকে টার্গেট করেছি। তো পরের সিনে দেখা যায় রামকৃষ্ণকে কিডন্যাপ করে জঙ্গলের ভিতর সুনসান একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখে তাকে বলা হয়, আমরা টাকার জন্য তুই কিডন্যাপ করেছি, আমাদের 10 কোটি টাকা দে আর আমরা তোকে ছেড়ে দিব। রামকৃষ্ণ বলে, ঠিক আছে আমাকে ছেড়ে দে, আমি বাসায় গিয়ে টাকা নিয়ে আসি। এরা বলে, বোকা পেয়েছিস, জলদি তোর পরিবারের কাউকে কল করে বল টাকা নিয়ে তাকে একা এখানে আসতে। রামকৃষ্ণের কাছে আর কোনো উপায় নেই, দিব্যার মোবাইলে কল করে অর্জুনকে দিতে বলে, অর্জুন কোনো কথা নয়, আমি যেরকম যেরকম বলি সেরকম করো, সোজা উপরে আমার রুমে যাও। অর্জুনও কথা মতো রামকৃষ্ণের রুমে যাই। রামকৃষ্ণ বলে, তোমার রাইট সাইডে দেখো একটা ওয়াশরুম আছে, ওইখানে ঢোকো, সেখানে টাবের কর্নারে দেখো একটা টাইলস আছে, সেটা বের করো। কথা মতো রামকৃষ্ণ যেরকম যেরকম বলছে অর্জুনও সেরকম করছে। আর এই টাইলসটা বের করতে দেখা যায় সেখানের ভিতরে একটা ব্যাগ রাখা। রামকৃষ্ণ বলে, ব্যাগটা নিয়ে সোজা লোকেশন মতো চলে আসো, কাউকে কিছু বলার দরকার নেই। অর্জুন ব্যাগটা ওপেন করে দেখে এর ভিতরে সবগুলো টাকা আর টাকা। অর্জুনের সন্দেহ যায় কোনো না কোনো একটা গড়বড় তো নিশ্চয় হয়েছে। যা পরবর্তী সিনে সে লোকেশন মতো এসে উপস্থিত, আর এখানে সে দেখে রামকৃষ্ণকে কিছু লোক বেঁধে রেখেছে। অর্জুনের বিষয়টা বুঝতে আর দেরি হয় না। তো এরপর এরা যখন অর্জুনের কাছ থেকে টাকার ব্যাগটা নিতে যায়, অর্জুন ধরে এদেরকে যে মারটা দিতে শুরু করে না, রামকৃষ্ণ তো পুরাই অবাক। একজন একজনকে ধরে অর্জুন এদের সবাইকে পিটিয়ে একেবারে তক্তা বানিয়ে দেয়। এরা অর্জুনের কাছ থেকে মারধর খেয়ে ধরা পড়ার ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। অর্জুন এভাবে সাহসিকতার সাথে রামকৃষ্ণকে বাঁচিয়ে নিয়েছে, তাদের টাকাগুলো আর দিতে হলো না। এর ফলে তো রামকৃষ্ণ অর্জুনের উপর আরও ইমপ্রেস। বাসায় এসে অর্জুনকে জিজ্ঞাসা করে, এই কিডন্যাপারগুলো কোনো সাধারণ কিডন্যাপার নয়, আমার মতো একজন পুলিশ অফিসারকে কিডন্যাপ করে নিয়েছে। তুমি কি এদের মধ্যে থেকে কারো চেহারা দেখেছ? ছোট্ট একটা ক্লু পেলে হয়ে যাবে, এদেরকে ছাড়বো না। অর্জুন বলে, হ্যাঁ দেখেছি তো। রামকৃষ্ণ বলে, গুড, যদি তাকে সামনে থেকে দেখো চিনতে পারবে তো? অর্জুন বলে, এত প্যারা নেওয়ার কি আছে স্যার,
আমি আপনাকে লোকটাকে দেখিয়ে দিচ্ছি বলে সে নিজের দিকে ইশারা করে রামকৃষ্ণাকে বলে, এই প্ল্যানটা আমি করেছি। ব্যাস এইখানে চলে আসে মুভির জবরদস্ত এক টুইস্ট। অর্জুন বলে, আজ থেকে 6 মাস আগে চেন্নাইয়ের একটা হট নিউজ শোনো। মধ্যরাতে তুমি টাকায় ভর্তি একটা কন্টেনার গাড়ি জব্দ করেছিলে। গাড়িটার ড্রাইভার দেবা নামের একটা লোককে তুমি গ্রেপ্তার করো। পরের দিন মিডিয়ার সামনে এসে পুরো দেশকে বলেছিলে গাড়ির ভেতর থেকে 50 কোটি টাকা পেয়েছ আর সবগুলো সরকারকে দিয়ে দিয়েছ। কিন্তু আসল রহস্য যেটা তুমি কাউকে জানতে দাওনি সেটা শোনাচ্ছি আমি তোমায়। ওই কন্টেনারের ভিতর 50 কোটি টাকা ছিল না, এর ভিতরে টোটাল 250 কোটি টাকা ছিল। 50 কোটি টাকার বুঝ দিয়ে বাকি 200 কোটি তুমি নিজে হজম করে নিয়েছ। এইসব কিছু শুনে রামকৃষ্ণার চোখ তো একেবারে কপালে। অর্জুনকে জিজ্ঞাসা করে, কে তুমি, এত কিছু কিভাবে জানো? এটা বলতে অর্জুন তার কার্ড বের করে বলে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই অফিসার অর্জুন। চোর যদি চুরি করে তাহলে তাকে পুলিশ ধরে, আর যদি পুলিশই চুরি করে তাহলে তাদেরকে আমার মতো সিবিআই অফিসার ধরে। 6 মাস ধরে তোমার উপর নজর রাখছি। তোমার কাছে এসে টাকার সন্ধান বের করার জন্যই তোমার বোনকে পটিয়ে এসব কিছু করেছি। দিব্যা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু শুনছিল, আর এগুলো শুনে তার মন তো একেবারে ভেঙে চুরমার। এরই সাথে অর্জুনের টিম এসে রামকৃষ্ণার পুরো বাসায় এদিক সেদিক তল্লাশি নিতে শুরু করে দেয়। যেখানে তারা হাত দিচ্ছিল না কেন সেখান থেকে বের হচ্ছিল টাকা আর টাকা। রামকৃষ্ণার 200 কোটি টাকার সবগুলোই বাসায় যেদিকে পেরেছিল সেদিকে লুকিয়েছে। সিঁড়ির নিচে টাকা, মন্দিরের ভিতরে টাকা, পানির ট্যাঙ্কের ভিতরে টাকা, এমনকি রামকৃষ্ণ তার মায়ের কবরের ভিতরও কফিনের ভিতর ডেড বডির বোতলে টাকা লুকিয়েছে। এভাবে অর্জুনরা পুরো বাসা তছনছ করে 200 কোটি টাকার সবগুলোই বের করে নেয়। তৎক্ষণাৎ অ্যারেস্ট ওয়ারেন্টও বের করে রামকৃষ্ণাকে বলে, চলুন স্যার, আপনাকে আমাদের সাথে যেতে হবে। রামকৃষ্ণ বলে, হ্যাঁ যাবো অবশ্যই। আমি আমার লয়ারের সাথে একটু কথা বলতে চাই। অর্জুনের বাকি অফিসাররা অবশ্যই জন্য পারমিশন দিচ্ছিল না, কিন্তু অর্জুন বলে, ঠিক আছে, আপনি নামি দামি পজিশন আছেন বিদায় সম্মান দেখিয়ে আমরা আপাতত চলে যাচ্ছি। 1 ঘন্টার ভেতরেই লয়ার নিয়ে আমাদের অফিসে এসে যেন স্যারেন্ডার করেন। বলে অর্জুনরা সবগুলো টাকা জব্দ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে আমরা দেখি দেবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে, আর জেল থেকে বের হওয়া মাত্রই প্রথমতে তারা যায় হচ্ছে সোজা রামকৃষ্ণার বাসায়। গান পয়েন্ট করে উপরে রামকৃষ্ণার রুমে যেতেই দেখে অলরেডি রামকৃষ্ণ মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে। দেবা রামকৃষ্ণকে টাকাগুলোর কথা জিজ্ঞাসা করে, বলে, আমার টাকা কই, এক্ষুনি আমার টাকা আমাকে দে। রামকৃষ্ণ বলে, এতক্ষণ তো টাকাগুলো আমার কাছে ছিল, কিন্তু এই কিছুক্ষণ আগে সিবিআই রেড করেছে আর সবগুলো টাকা তারা নিয়ে গেছে। দেবাই কথায় কিছুতে বিশ্বাস করতে না চাইলে রামকৃষ্ণ তাকে তাদের বাসার সিসিটিভি ফুটেজগুলো দেখাতে শুরু করে। আর এখানে দেবা অর্জুনকে দেখে একেবারে চমকে ওঠে, বলতে শুরু করে, এ তো সিবিআই অফিসার না, এ তো আমার সাথে জেলের মধ্যে ছিল, তাও আবার পকেট মারের অপরাধে। এইখানে আমরা একটু করে দেখি সত্যি অর্জুন দেবার সাথে জেলের মধ্যে ছিল, এমনকি এ 250 কোটি টাকারগুলো কথা দেবাই তাকে বলেছে। এইখানে চলে আসে আরেক টুইস্ট। আসলে অর্জুন মাস্টার প্ল্যান বানিয়ে সবগুলো টাকাই চোরের ঘর থেকে চুরি করে নিয়েছে, এমনকি এতক্ষণে সে টাকাগুলো ঠিকানাও লাগিয়ে দিয়েছে। অর্জুনের আসল চেহারা জানতে পেরে রামকৃষ্ণ এবং দেবা তো এদিকে পাগল, সব জায়গায় তাদের লোকদেরকে লাগিয়ে দেয়। সাথে করে তারা সুরিদেরকেও নিয়ে এসে জবরদস্ত ধুলাই করে দেয়। জিজ্ঞাসা করে, বল তোদের সাথে অর্জুন কোথায়? বেচারা সুরি কিছু না করে আবারও তাকে মার খেতে হচ্ছে। বলে, স্যার এ কে, আমরা তাকে ভালো করে চিনিও না, কি সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলাম, এসে সব কিছু বরবাদ করে দিয়ে গেল। আপনি বলুন সে আপনার থেকে কত টাকা চুরি করছে? 1000, 2000, 5000? আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আমাদেরকে ছেড়ে দিন দয়া করে। রামকৃষ্ণ বলে, 200 কোটির উপর, যেগুলো তুই 7 জন্মেও কামাতে পারবি না। এটা শুনে বেচারা সুরিরা তো জায়গায় শকড। রামকৃষ্ণরা তাদের অনেক করে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা সুরিদের কাছ থেকে কিছু জানতে পারে না। অর্জুন জাস্ট দিব্যাকে পটানোর জন্য তাদের ব্যবহার করেছে, এটুকুই। এদিকে রামকৃষ্ণরা তো রেগে মেগে 100 অর্জুনকে ধরতে পারলে কি যে করবে। ওইদিকে অর্জুন এতগুলো টাকা সাফ করে দিয়ে মনের আনন্দে কোনো টেনশন ছাড়াই নাচাগানা করে ফুর্তি করছে। যাক, সিন শিফট হয়ে যায় কিছুদিন পর। অর্জুন দূরে কোনো একটা জায়গায় গা ডাকা দিয়েছিল, কাউকে কল করে বলছিল টাকাগুলো সাবধানে রাখিস, আমি সেখানে আসতে আর 2-3 দিন লেগে যাবে। এ বলে কল রাখতে দরজায় বেল বেজে ওঠে। অর্জুন গিয়ে দরজা খুলতেই দেখা যায় রামকৃষ্ণারা এসে হাজির। তারা অর্জুনকে খুঁজে বের করে ফেলেছে। অর্জুন আসলে রামকৃষ্ণাকে একটা ঘড়ি গিফট করেছিল না, এই ঘড়ির ভিতরে করে সে আসলে এক ধরনের একটা ট্রেগার ফিট করে দিয়েছিল, যে ট্রেগারের মেশিনটা ছিল অর্জুনের কাছেই। এখন রামকৃষ্ণ সেটা বুঝতে পেরে সে ট্রেকারের মাধ্যমে উল্টো সে অর্জুনকে ট্র্যাক করে নিয়েছে। এইভাবে তারা তাকে এসে ধরে। টাকা কোথায় জিজ্ঞাসা করলে অর্জুন বলে, স্যার আমার কাছে নেই। এখানে তারা অর্জুনকে ধরে মারতে শুরু করলে সুযোগ বুঝে অর্জুনও ধরে তাদের মারতে শুরু করে দেয়, এমনকি এক পর্যায়ে সেখান থেকে পালাতে শুরু করে। সাথে সাথে রামকৃষ্ণ, দেবা এবং তাদের লোকজনও অর্জুনের পিছনে লেগে গেছে। তাদের মধ্যে এখানে জবরদস্ত একটা চেজিং হতে শুরু করে। অর্জুন এভাবেই অনেকক্ষণ ধরে তাদেরকে তার পিছনে ঘোরাতেই থাকে, কিন্তু এক পর্যায়ে সে শেষমেশ রামকৃষ্ণ তাকে সামনে থেকে ঘিরে ফেলে। তারপর অর্জুন গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রামকৃষ্ণ সোজা তার উপর গুলি চালিয়ে দেয়।
ফলে গাড়ি সহ অর্জুনের এখানে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুমড়ে মুচড়ে অর্জুনের গাড়িটা দূরে গিয়ে পড়ে যায় সিন শিফটের 3 মাস পর হসপিটালে অর্জুনের উপর। অ্যাক্সিডেন্টের ফলে আজ 3 মাস পর গিয়েই অর্জুনের হুঁশ এসেছে। আর তার হুঁশ আসার সাথে সাথে রামকৃষ্ণ এবং দেবা পাগলের মতো তাড়াতাড়ি হসপিটাল ছুটে আসে। অর্জুনকে ধরে জিজ্ঞাসা করতে শুরু করে যে বল আমাদের টাকা কোথায় রেখেছিস। কিন্তু আশ্চর্যভাবে অর্জুন বলে ওঠে, আমি কে আর আপনারাই বা কে? অর্থাৎ অর্জুন কাউকে চিনতে পারছে না। ডক্টর এসে রামকৃষ্ণদের জানায় অ্যাক্সিডেন্টে মাথায় গুরুতর আঘাত লাগার ফলে অর্জুন নাকি সবকিছু ভুলে গেছে। এই খবর শুনে রামকৃষ্ণদের আবারও মাথায় হাত। ডক্টরকে জিজ্ঞাসা করে কি করলে আবার তার দ্রুত সবকিছু মনে পড়বে। ডক্টর বলে এরকম পেশেন্টের জন্য ভালো একজন সাইকিয়াট্রিস্ট ডক্টরের প্রয়োজন। যত দ্রুতই সাইকিয়াট্রিস্ট ডক্টরের ট্রিটমেন্ট নেবে তত তাড়াতাড়ি হয়তো তার সবকিছু মনে পড়তে পারে। আমার পরিচিত ভালো একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর আছে। নাম এবং মানুষটা একটু আজব টাইপের, কিন্তু কাজ একদম পাক্কা। নাম তার ভূত্রী। বলতে সিন চলে আসে সেই সাইকিয়াট্রিস্ট ডক্টর ভূত্রীর উপর। আরেক ফুঁদা টাইপের ক্যারেক্টার। ভূত্রীর আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তার সহযোগী। যোগ তাদেরকে রামকৃষ্ণ অর্জুনের কাজটার জন্য ডেকে নিয়ে আসে। এখন এই ভূত্রীকে প্রথমবার দেখেই রামকৃষ্ণ বলে, এ আবার সাইকিয়াট্রিস্ট ডক্টর? দেখে তো মনে হচ্ছে কোনো বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী। যাক, তারপরেও তাকে সবকিছু বলে যে এই অর্জুন এরকম তাদের 200 কোটি টাকা চুরি করে নিয়েছে। এখন অ্যাক্সিডেন্টের কারণে সে সবকিছু ভুলে গেছে। আর তোমার কাজ হচ্ছে তার থেকে এটাই বের করা যে টাকাগুলো সে কোথায় রেখেছে। ভূত্রীও ফুল কনফিডেন্সের সাথে বলে, আমাকে 1 সপ্তাহ টাইম দিন। শুধু টাকা কেন, তার 14 গোষ্ঠীর কুণ্ডুলি থেকে শুরু করে সবকিছু বের করে নিব আমি। বলে তারা পেশেন্টের সাথে দেখা করতে যায়। অর্জুনকে রামকৃষ্ণ ফুল সিকিউরিটির সাথে তার বাসাতে রেখেছে। তো ভূত্রী যখন অর্জুনের কাছ থেকে সবকিছু জিজ্ঞাসা করতে শুরু করে, অর্জুন উল্টো তাদের এমন এমন শিক্ষা দিতে শুরু করে, উল্টো ভূত্রীর নাজেহাল অবস্থা ঠিক ওই সুরি ভাইয়ের মতোই। ট্রিটমেন্ট করতে গিয়ে কারেন্টের শক দিতে গেলে অর্জুনই উল্টো ভূত্রীকে কারেন্টের শক দিয়ে বসে। মানে ভূত্রী যেটাই করতে যাচ্ছিল অর্জুন তার উল্টোটাই করে তার সাথে মজা নিচ্ছে। অনেকটা এখানে ফানি টাইপের সিন চলা আর কি। বেচারা ভূত্রীকে অর্জুনের অনেক টর্চার সহ্য করতে হচ্ছে। মাঝে মধ্যে অর্জুন তো বেশ জমিয়ে তাকে ধুলাই করে দেয়। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন মধ্যরাতে আমরা দেখি কেউ ঠের না পায় মতো অর্জুন চুপি চুপি কোথাও যাচ্ছে। এখানে সে ওয়াশরুমের ভিতর একটা মোবাইল ফোন লুকিয়ে রেখেছিল। ওটা বের করে সে কাউকে কল করে বলে যে আমি বের হচ্ছি, তোরা গাড়ি নিয়ে রেডি থাক। বলে অর্জুন পিছনের জানালা দিয়ে বাইরে চলে আসে। দেওয়াল টপকিয়ে রাস্তায় আসতেই যাদের কল করে বলেছিল তারা গাড়ি নিয়ে হাজির। গাড়িতে উঠে অর্জুন তাদের সাথে চলে যায়। পরের সিনে তারা এই অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ায়। তার সাথে যে লোকগুলো ছিল তারা ল্যাপটপ বের করে পুরো অ্যাপার্টমেন্টের সিসিটিভি হ্যাক করে নিয়েছে। অর্জুনকে বলে তোমার হাতে সময় আছে 10 মিনিট, এর ভিতরে কাজটা কমপ্লিট করতে হবে। দেখা যায় অর্জুন এখানে হোটেলের ভিতর ফুল সেট আপ করে রেখেছিল। হোটেলটার ভিতরে সে কোনো একটা রুমের দিকে যাচ্ছে। একই জায়গায় আমরা দেখি সেই হোটেলের ভিতর একটা রুমে মিনিস্টার প্রকাশ রেড্ডি নামের এই লোকটা এবং তার কিছু লোকজন মিলে তারা অনেকগুলো টাকা সামনে নিয়ে কিছু একটা মিটিং করছিল। সবগুলো ছিল মিনিস্টার প্রকাশ রেড্ডির ইলিগাল টাকা। পরপরই আমরা দেখি অর্জুন আসা হচ্ছে মিনিস্টার প্রকাশ রেড্ডিদের সেইখানেই। প্রকাশ তো অর্জুনকে দেখে শকড, বলে তুমি এখানে? অর্জুন বলে আপনাকে গল্প শোনানোর সময় আমার হাতে নেই, 5 মিনিটের ভেতরেই আপনাদেরকে খালাস করতে হবে। বলে অর্জুন ঘড়িতে টাইমার সেটিং করে প্রথম আগে মিনিস্টার প্রকাশ রেড্ডির সাঙ্গপাঙ্গগুলোকে একজন একজনকে ধরে খালাস করতে শুরু করে। সাথে চোখের পলক ফেলতেই দূর থেকে প্রকাশকেও ছুরি মেরে দেয়। এভাবে সে প্রকাশদেরকে মেরে তাদের সবগুলো টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন অর্জুনের আসলে কোনো স্মৃতিশক্তি টক্তি কিছু যায়নি, সে আসলে এগুলো নাটক করছে। যাক, যেভাবে সে রামকৃষ্ণদের বাসাতেই গেছিল এসব কিছু করে ওইভাবে সে আবার সেখানে ঢুকে পড়ে। এদিকে পরবর্তী দিন ভূত্রী রামকৃষ্ণদের ডেকে বলছিল অর্জুনের ট্রিটমেন্টের জন্য দিব্যা নামের এই মেয়েটিকে প্রয়োজন। যেহেতু এক সময় সে তার লাভার ছিল, তাই তাকে দেখে হয়তো কিছু মনে পড়তে পারে। পরবর্তী সিনে কথা মতো ভূত্রী দিব্যাকে অর্জুনের সামনে নিয়ে আসে। কিন্তু অর্জুনও ছিল চালাকের চালাক। সে উল্টো তাদেরকে গুল খাইয়ে দিব্যাকে ব্ল্যাকমেল করে তার সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। এখানে আমরা যতটুকু বুঝতে পারি অর্জুন দিব্যাকে এতক্ষণে সবকিছু বলে দিয়েছে হবে, যার জন্যই তো দিব্যার চোখে অর্জুনের জন্য একটা মায়া দেখা যাচ্ছিল। এদিকে ভূত্রী আবার অর্জুনের জ্বালায় পেরেশান হয়ে তার টিমসহ সে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাতের অন্ধকারে ব্যাগট্যাগ গুছিয়ে এখান থেকে বের হতে যাচ্ছিল কি তখনই তারা দেখে চুপি চুপি অর্জুনও কেউ ঠের না পায় মতো কোথাও যাচ্ছে। এটা দেখে ভূত্রীরা কি করে তার পিছু নিতে শুরু করে দেয়। পিছু করতে করতে বাইরে আসলে ভূত্রীর এক অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, স্যার আমরা যদি এই গাড়িটার ভিতরে বসে তার উপর নজর রাখতে শুরু করি তাহলে সে আমাদের দেখতে পারবে না, কিন্তু আমরা তাকে দেখতে পারবো। ভূত্রী বলে, বাহ, গুড আইডিয়া, আমার সাথে থাকতে থাকতে তো দেখি তোরা বুদ্ধিমান হয়ে গেছিস। বলে তারা গাড়িটার ভিতরে ঢুকে বসে পড়ে অর্জুনের উপর নজর রাখছিল। কিন্তু আফসোস শেষমেশ দেখা যায় ঘুরে ফিরে অর্জুন সেই গাড়িটার ভিতরে এসে বসেছে। ভূত্রীরা তো পিছনের সিটে তাড়াতাড়ি লুকিয়ে পড়ছে।
অর্জুন গাড়িটা চালিয়ে সেখান থেকে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সাথে মোবাইলের তার লোকদেরকে কল করে বলছিল, আমি বেরিয়ে পড়েছি, যদি কেউ আমাদের পিছু নেয় তাহলে তাকে সেখানে শেষ করে দাও। এটা শুনে ভূত্রীদের অবস্থা তো টাইট। তার ওই অ্যাসিস্ট্যান্টটাকে সে আচ্ছা মতো ধুলাই দিচ্ছিল, যে তাদের গাড়িটাতে বসতে বলেছিল। যে কিছুক্ষণ পর গিয়ে অর্জুন একটা আন্ডারগ্রাউন্ডে এসে গাড়িটা সেখানে পার্ক করে বিরাট একটা সুপার মার্কেটের ভিতর দিয়ে গোপন একটা জায়গায় এই লোকটার সাথে সে দেখা করে। কাল রাতে সে মিনিস্টার প্রকাশ রেড্ডিদের কাছ থেকে যে টাকাগুলো চুরি করেছিল, লোকটাকে সে সেই টাকাগুলো এবং একটা ঠিকানা দেয়, সাথে বলে দেয় ভাই টাকাগুলো যেন সেফলি এই জায়গা বরাবর গিয়ে পৌঁছে। লোকটা অর্জুনকে ছেঁড়া একটা নোটের টুকরো দিয়ে বলে, চিন্তা করো না, টাকা ঠিক মতো পৌঁছে যাবে। এইখানে আমরা বুঝতে পারি এর হাওয়ালা, বড় বড় অ্যামাউন্টের টাকা এদিক সেদিক পাচার করা আর কি। এখানে অর্জুন এসব কিছু তাদের বুঝিয়ে দিয়ে গাড়ির কাছে এসে সেখান থেকে বের হতে যাচ্ছিল কি দেখা যায় দেবার একজন লোক অর্জুনকে ফলো করতে করতে এখানে এসে উপস্থিত। এর কাছে অর্জুন হাতে নাতে ধরা পড়ে গেছে। এই কল করে সবকিছু দেবাদেরকে বলতে যাচ্ছিল কি অর্জুনও কি করে মুহূর্তের মধ্যে এর উপর অ্যাটাক করে দেয়, জবরদস্ত ভাবে ধরে তাকে মারধর করতে শুরু করে, এমনকি মারতে মারতে এক পর্যায়ে একেবারে জানে মেরে দেয়। এরপর তার লাশটা গাড়ির ভিতরে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর বলে, ভূত্রী তোমরা সবকিছু দেখে নিয়েছ তাই তো? ভূত্রী বলে, বড় ভাই কিভাবে জানলেন যে আমরা গাড়ির ভিতর? অর্জুন বলে, তা তো শুরু থেকে জানি। ভূত্রী বলে, বড় ভাই এটা কোনো কথা, শুরুতে জানেন যেহেতু তখনই বলে দিলেন না কেন? অ্যাটলিস্ট এভাবে মাথা নিচু করে বসে বসে ঘাটা ব্যথা না করে সোজা হয়তো বুঝতে পারতাম। অর্জুন বলে, ঠিক আছে ঠিক আছে, তো এখন তোমরা গিয়ে রামকৃষ্ণাদের এটাই তো বলবে যে আমার মেমোরি টেমোরি কিছু লস হয়নি তাই তো? বলে দেখিও, আমি পুলিশ স্টেশন গিয়ে সোজা বলবো এই মার্ডারটা তোমরাই করেছ, আমাকে ফাঁসাতে গেলে আমি তোমাদেরকে ফাঁসাবো, তার চেয়ে বরং কি করতে হবে তা বুঝতে পারছো তো? ভূত্রী বলে, হ্যাঁ বুঝতে পারছি বড় ভাই, বুঝতে পারছি। আগে প্রথমে লাশার ঠিকানা লাগাতে হবে, তারপর চুপ মেরে বসে থাকতে হবে আর কি। এখান থেকে সিন চলে যায় রামকৃষ্ণাদের উপর। হাইওয়ের একটা সিসিটিভি ফুটেজে নাকি তারা অর্জুনকে দেখতে পেয়েছে, তাও আবার সে গাড়ি চালিয়ে দিবিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছে। এইটা দেখে রামকৃষ্ণার সন্দেহ হয় এর মেমোরি টেমোরি কিছু লস হয়নি, এই তো এগুলো নাটক করছে। ব্যাস সাথে সাথে পরের সিনে দেব এবং রামকৃষ্ণা মিলে অর্জুনকে ধরে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে তাকে প্রচণ্ড মারধর করে। বলে, কে বে তুই, মেমোরি লসের নাটক করে এতগুলো টাকা হজম করে নিয়েছিস? অর্জুন কিছু বলছিল না দেখে দেবা তাকে অনেক মারছিল। খবর পেয়ে দিবিয়া দৌড়ে সে কান্না করতে করতে তার ভাইকে বলছে, ভাইয়া প্লিজ অর্জুনকে ছেড়ে দিন, টাকাগুলো কোত্থেকে এসেছে, কিসের টাকা আর সে কী জন্য চুরি করেছে এই সত্যিটা আপনি জানেন না, সে তার নিজের জন্য এগুলো চুরি করেনি, দয়া করে তাকে ছেড়ে দিন। দিব্যা এসব বলছিল কি তখনই সেখানে এসে উপস্থিত হয় ওই মিনিস্টার প্রকাশ রেড্ডি। এসে সে অর্জুনকে আরেক মার দিতে শুরু করে। বলে, কি মনে করেছিস আমি এত সহজে মারা যাব? রামকৃষ্ণাদের বলে, এ শুধু তোমাদের টাকাই নয়, আমার এতগুলো টাকাও লুট করে নিয়েছে, বলবে আমাদের টাকা কোথায় রেখেছিস? এই বলে তারা অর্জুনকে মেশিন দেখিয়ে অনেক ভয় দেখাচ্ছিল, কিন্তু তারপর অর্জুন কিছু বলছে না। রামকৃষ্ণা বলে, আমি জানি কিভাবে তোর মুখ খুলতে হবে। বলে তারা অর্জুনের সাথে যে লোকগুলো ছিল তাদেরকে ধরে নিয়ে আসে। তাদেরকে জানে মেরে ফেলার ভয় দেখালে অর্জুন এদের বাঁচানোর জন্য সবকিছু বলতে রাজি হয়ে যায়। বলে, টাকাগুলো তোমাদের টাকা না, সেগুলো আমাদেরই টাকা, আমার গ্রামের টাকা। এটা বলতেই সিন শিফট হয়ে যায় ধর্মাপুর নামের এই গ্রামটাতে। খুবই সাদামাঠাই গ্রামের মানুষজন, কৃষিকাজ চাষবাস এগুলো করে কোনোরকম তাদের জীবন পার করছিল, কিন্তু অনেক বছর ধরে বৃষ্টি না হওয়ায় তাদের পর্যাপ্ত পরিমাণ পানির অভাব। গ্রামটাতে ছিল না একটা ভালো স্কুল, ছিল না একটা হসপিটাল, কাউকে হসপিটাল নিয়ে যেতে হলে 15 কিলোমিটার হেঁটে অন্য গ্রামে তাকে নিয়ে যেতে হতো, ছিল না যাতায়াতের কোনো সুযোগ সুবিধা, পানির প্রয়োজন হলে 8 থেকে 10 কিলোমিটার হেঁটে নদী থেকে তাদের পানি নিয়ে আসতে হতো। এত সব কিছুর পরও এই ধর্মাপুরের সবাই ছিল মিলেমিশে অর্জুনরা সবাই তাদের গ্রামের পানির সমস্যার সমাধান করার জন্য বড় করে একটা পুকুর খনন করে। এটা হচ্ছে অর্জুনের বড় বোন, আর এটা হচ্ছে তার দুলাভাই। দুলাভাইকে চিন্তিত দেখে অর্জুন জিজ্ঞাসা করে যে কি হয়েছে, এত পেরেশান লাগছে যে? এ বলে, দেখো না অর্জুন, কয়েকদিন পরে ঘরে নতুন সদস্য আসতে চলেছে, এখানে নেই একটা হসপিটাল, উপরওয়ালা না করুক এমার্জেন্সির জন্য যদি কিছু হয়ে যায় তাহলে হেঁটে হেঁটে 15 কিলোমিটারের রাস্তা পাড়ি দিয়ে অন্য গ্রামের হসপিটাল নিয়ে যেতে হবে। এজন্য তোমার বোনকে বলছি যাতে এরকম পরিস্থিতির শিকার হতে না হয়। আগে ভাগে আমরা কয়েক মাসের জন্য শহরে চলে যাই, কিন্তু দেখো তোমার বোন রাজি হচ্ছে না। অর্জুনের বোন বলে, একমাত্র গ্রামে আমি তো আছি যে স্কুলটা চালাচ্ছি, এমন অবস্থায় কয়েক মাসের জন্য আমি বাইরে চলে গেলে তাহলে বাচ্চাদের পড়ালেখার কি হবে? অর্জুন অবশ্য তার বোনকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে আমি যতটুকু পারি তাদেরকে পড়াবো, কিন্তু তার বোন কিছুতেই রাজি না। এভাবে সেই দিনটা পার হয়ে যায়। পরের দিনই গ্রামের মধ্যে লোকজনের ছোটাছুটি পড়ে, সবাই হাওমা করে কান্না করে করে দিক সেদিক ছোটাছুটি করছিল। অর্জুনদের কাছে খবর আসে গ্রামের স্কুলটা নাকি ভেঙে বাচ্চাদের উপরে পড়েছে। অর্জুন এবং গ্রামের সবাই তাড়াতাড়ি সেখানে ছুটে যায়। অনেক পুরনো হয়ে যাওয়ায় এই স্কুলের টেম্পার পুরোপুরি চলে গেছিল বিদায় এটা ভেঙে পড়েছে।
ভিতরে যতগুলো বাচ্চা ছিল সবারই খারাপ অবস্থা। সবাইদেরকে একজন একজন করে কুলে করে নিয়ে ছুটতে শুরু করে হসপিটালের দিকে। অর্জুনের বোনও এই অ্যাক্সিডেন্টের শিকার। কিছু বাচ্চাদের বাঁচানোর জন্য সে নিজে তার উপরে পুরো দেওয়ালটা নিয়ে নিয়েছিল। আহত হওয়া সবগুলো বাচ্চাদেরকে গ্রামবাসীরা সবাই কুলে করে নিয়ে গ্রামের রাস্তা ধরে ছুটতে শুরু করে হসপিটালের দিকে। একটা বাচ্চা অর্জুনের কুলে আকুতি মিনতি করছিল তাকে বাঁচানোর জন্য। অর্জুন তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে চলেছে যে হসপিটাল চলে এসেছি বেটা, আর কিছু দূর মাত্র। অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে অবশ্যই তারা হসপিটাল আসে তো ঠিকই, কিন্তু এখানে আসলে জানা যায় অর্ধেকেরও বেশি মারা গেছে, তাও আবার নিয়ে আসতে লেট হয়ে যাওয়ায়। এই ভয়ানক দৃশ্য দেখে অর্জুনের পুরো পৃথিবী উল্টে যায়। এর উপর তার দুলোভাই কান্না করতে করতে এসে বলে এই গ্রাম তার স্ত্রী এবং তার পেটে থাকা বাচ্চারও জান নিয়ে নিয়েছে, অর্থাৎ অর্জুনের বোনও মারা গেছে। এক নিমিষে অর্জুনরা এতগুলো মানুষদের হারিয়ে সর্বহারা। অর্জুনের বন্ধু এসে কান্না করে করে তাকে বলছে সরকারের কাছে কত আর্জি, কত দরখাস্ত দিয়েছি গ্রামে ছোট্ট করে হলেও একটা হসপিটালের ব্যবস্থা করতে। এরকম হলে আজ এতজনকে আমরা হারাতাম না, অন্তত ঠিক টাইমে তাদের হসপিটাল নিয়ে যেতে পারতাম। বাচ্চাগুলোর কী দোষ ছিল? এই গ্রামে জন্মানো তাদের ভুল। এসব বলে বলে অর্জুনরা কান্না করছিল। এই ঘটনার ফলে কিছু লোক তো ধার্মাপুর গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে। পরের দিনে অর্জুনরা কয়েকজন মিলে তাদের মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে এসে উপস্থিত। অর্থাৎ আমাদের এখানে যেরকম পৌরসভা, তেমনি তাদের সেখানে মিউনিসিপ্যাল অফিস, এরকম কিছু একটা আর কি। অর্জুন যখন এখানে লোকটাকে তাদের সমস্যার কথা বলে, তখন লোকটা একটা লিস্ট বের করে গড়গড় করে বলতে শুরু করে তোমাদের ধর্মপুর গ্রামে তো 2টা বড় বড় স্কুল, 2টা বড় বড় হসপিটাল, রুট, এই সব কিছুরই ব্যবস্থা করে দিয়েছে সরকার। এছাড়াও আমরা তো সেখানে সবার জন্য ঘরও বানিয়ে দিয়েছি। অর্জুন বলে কি বলছেন কি এসব? আমরা এগুলোর মধ্যে থেকে একটাও তো পাইনি। লোকটা বলে তাহলে লিস্টে কি সব কিছু আপনামনে উঠে গেল? এ নাও সব কিছুর দলিলটা, তোমাদের এমএলএ ধর্মরাজ সেই তো সব কিছুর ব্যবস্থা করে দিল। এই ঘটনা জানতে পেরে অর্জুনরা সবাই সাথে সাথে সে এমএলএ ধর্মরাজের কাছে গিয়ে উপস্থিত। অর্জুনরা যখন একে বলে যে দলিলে লেখা আছে 15 বছর ধরে আপনি আমাদের গ্রামের জন্য অনেক কিছু করেছেন, এসব বলে বলে সরকারের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছেন, কিন্তু আমাদের গ্রামে তো এর ছিটেফোঁটাও আমরা পাইনি, তাহলে এতগুলো টাকা গেল কই? এসব শুনে ধর্মরাজ উল্টো অর্জুনদেরকে ধমকাতে শুরু করে, বলে আরেকবার যদি আমার সামনে এসে এসব বলার চেষ্টা করেছিস তাহলে একজনকেও জানে ছাড়ব না। কোনো উপায় না দেখে অর্জুনরা ওই দিনেই যাই হচ্ছে শহরের মিনিস্টার প্রকাশ রেড্ডির কাছে। প্রকাশ রেড্ডিকে এসে সব কিছু বলে আর তার কাছ থেকে সাহায্য চাই। মূলত দলিলে প্রকাশ রেড্ডির সিগনেচার ছিল যে তার হাত দিয়ে সেই সাহায্যের টাকাগুলো এমএলএ পর্যন্ত গেছে। এখন প্রকাশ রেড্ডি বলে আমি তো তোমাদের এমএলএকে সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই এত বছর ধরে সেই টাকাগুলোর ঘোটালা করে আসছে। তোমরা চিন্তা করো না, আমার তরফ থেকে যতটুকু সাহায্য সহযোগিতার দরকার আমি তোমাদের করব। ওই এমএলএর বাচ্চাকেও তার পজিশন থেকে সরিয়ে দিব। এইসব বলে মিনিস্টার প্রকাশ রেড্ডি অর্জুনদের বুস্টুস দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর তাদের পাঠিয়ে দেওয়ার পরপরই সে ওই এমএলএকে কল করে তাকে বকাঝকা করতে শুরু করে, বলে তোকে কতবার বলেছি যে কাজটা করবি সেটা কোনো প্রমাণ রাখা ছাড়াই করবি। ধার্মাপুর গ্রামের কয়েকজন ছেলে তোর নামের রিপোর্ট নিয়ে এসেছে, যদি সে আমার কাছে না এসে আর কারো কাছে যেত তাহলে এতক্ষণে তোর সাথে সাথে আমিও জেলের ভেতরে থাকতাম। মন দিয়ে শুন, সবগুলো টাকা জলদি সেখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দে। এখানে আমাদের ক্লিয়ার হয়ে যায় এই ঘোটালার পিছনে এই মিনিস্টার প্রকাশ রেড্ডিরও হাত রয়েছে। কথা মতো এই এমএলএও সাথে সাথে বড় একটা কন্টেনার গাড়িতে তার লোক দেবাকে দিয়ে সবগুলো টাকা লুট করতে শুরু করে। আজ 15-20 বছর ধরে তারা সরকারের অনুদানের এই টাকাগুলো হজম করতে করতে প্রায় 300 কোটি টাকার উপরে হজম করে নিয়েছে। সব টাকাগুলো আসলে এসেছিল সরকারের তরফ থেকে গ্রামের উন্নয়নের জন্যই, কিন্তু এমএলএ মিনিস্টার মিলে তারা কাজের কাজ তো কিছু করে না, উল্টো সবগুলো টাকা তারাই মেরে দিয়ে বসে আছে। তো এরা যখন টাকাগুলো বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য গাড়িতে লুট করছিল, অর্জুনের গ্রামের কিছু বন্ধু অলরেডি তাদের উপর নজর রাখছিল, তারা সবকিছু দেখে নেয়। এইদিকে এমএলএ দেবাদের বলছে যত দ্রুতই পারো টাকা নিয়ে এরকম লোকেশনে চলে যাও। মিনিস্টার প্রকাশ রেড্ডি সেখানে সবকিছু ব্যবস্থা করে রেখেছে। এরা টাকা নিয়ে সেখান থেকে বের হতে যাবে কি অর্জুনের বন্ধুগুলো তাদের সামনে থেকে এসে ঘিরে ফেলে। তারা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে এমএলএ ধরে তাদের মারধর করতে শুরু করে দেয়। দেব এবং এমএলএ মিলে অর্জুনের বন্ধুগুলোকে অনেক মারধর করছে। এক পর্যায়ে এদের মধ্য থেকে একজন এমএলএর গলায় ছুরি ধরে তাকে বন্দী বানিয়ে নেয়, বলে টাকা যদি এখান থেকে এক চুল পরিমাণও নড়ে তাহলে কি শেষ করে দিব। এটা বলতে দেরি একই তাকে শেষ করবে। দেবাই মেশিন বের করে এমএলএ বেটাকে উড়িয়ে দেয়। এতগুলো টাকা দেখে আসলে দেবার মাথায় ঘুরে গেছে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে সবাইকে শেষ করে সবগুলো টাকা সেই মেরে দিবে। এমএলএকে মারার পর দেবারা অর্জুনের বন্ধুগুলোকেও একজন একজনকে ধরে সবাইকে একেবারে জানে মেরে দেয়। এসব করার পর দেবা তার লোকটাকে বলে তুই লাশগুলো ঠিকানা লাগা, ততক্ষণ আমি টাকায় ভর্তি কন্টেনারটা ঠিকানা লাগিয়ে আসছি। বলে দেবা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে তো পড়ে, কিন্তু অর্ধেক গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। রামকৃষ্ণ তাকে হাতে নাতে ধরে নেয় আর তাকে জেলে ঢুকিয়ে দেয়। এরপর তো কী হয়েছিল তা আমরা সবাই জানি। 50 কোটি টাকার বুঝ দিয়ে বাকি সবগুলো টাকা রামকৃষ্ণায় মেরে দেয়।
এদিকে অর্জুনের বন্ধুগুলোর মধ্যে একজন কোনোরকম করে বেঁচে গেছিল। সেই পরবর্তীতে অর্জুনকে সবকিছু জানায়। এরপর তারা মিলে প্ল্যানিং করে তাদের গ্রামের টাকা তারা যেমন করেই হোক হাসিল করবেই। বেশ, এজন্য প্রথম অর্জুন দেবার ইনফরমেশন বের করে ঘুষ দিয়ে কয়েকদিনের জন্য জেলে ঢুকে যে কোনোভাবে দেবার কাছ থেকে টাকাগুলোর তথ্য কালেক্ট করে নেয়। এরপর যখন দেখে পুলিশ অফিসার রামকৃষ্ণের কাছে বাকি টাকাগুলো, তাই প্ল্যানিং করে তারাও রামকৃষ্ণের কাছ থেকে টাকাগুলো মেরে দেয়। অর্জুন বলছে টাকাগুলোর হকদার একমাত্র আমরাই, আমাদের গ্রামের টাকাইগুলো। তারপরও মিনিস্টার প্রকাশ রেড্ডি তাকে ধমকিয়ে বলছে, বল টাকাগুলো কোথায় রেখেছিস? অর্জুন বলে, আমি আমার সেই ধর্মাপুর গ্রামেই সবগুলো টাকা লুকিয়ে রেখেছি। কি সেগুলো চাস তোরা? তাহলে আয় আমার সাথে। বলে অর্জুন তাদের নিয়ে ধর্মাপুর গ্রামের দিকে যেতে শুরু করে। আর ধর্মাপুর গ্রামের ভিতরে ঢুকতেই দেখা যায় গ্রামের চেহারা পুরাই পাল্টে গেছে। কি সুন্দর রাস্তা, আশেপাশে সবগুলো নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন স্কুল, হসপিটাল, সবকিছু দেখা যাচ্ছে এখানে। অর্জুনের আসার খবর পেয়ে গ্রামের সবাই তার জন্য জড়ো হয়েছিল। গ্রামের সহজ সরল মানুষগুলো গিয়ে তাকে বলতে শুরু করে, বেটা কোথায় ছিলে এতদিন তুই, আর চেহারার একই হালত হয়েছে। অর্জুন বলে, দাদি আমি একদমই ঠিক আছি, যাও তোমরা সবাই ভিতরে যাও। বলে অর্জুন সবাইকে পাঠিয়ে দিয়ে প্রকাশ রেড্ডিদের বলতে শুরু করে, তোমরা জানতে চেয়েছিলে না টাকা কোথায় রেখেছি? চারিদিকে নজর দিয়ে দেখো, এই যে ঘরগুলো, এই রাস্তা, এখানে যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সেই টাকা। যে কাজের জন্য টাকাগুলো পাঠানো হয়েছিল সে কাজটাই আমরা সম্পন্ন করেছি। প্রকাশ রেড্ডি বলে, কি আমার এত মেহনত এত কষ্টের টাকাগুলো তুই এইসব করেছিস? অর্জুন বলে, ভুল বলেছেন স্যার, সামান্য 50 থেকে 60 হাজার টাকা বেতনের মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলে পড়ে আছে কোটি কোটি টাকা। কোথা থেকে আসে এতগুলো টাকা? এই সবগুলো আমাদের সাধারণ জনগণদের মেহনতের টাকা, যেগুলো আপনাদের মতো নেতারাই মেরে দেন। চাকরি নিতে গেলে ঘুষ, চাকরি দিতে গেলে ঘুষ, বাচ্চাদের পড়ালেখা করাতে গেলে ঘুষ, খেলাধুলায় ঘুষ, এরকম করে করে তো আপনারা আপনাদের রাজপ্রসাদ তৈরি করেছেন। তারপরও কোন মুখে বলছেন যে এগুলো আপনার মেহনতের টাকা? যতদিন না আপনাদের মতো নেতাদের মন মানসিকতা বদলাবে, যতদিন না টাকার ভূত আপনাদের পিছু ছাড়বে, ততদিন যে কোনো দেশই হোক না কেন উন্নতির ছোঁয়া দেখবে না। দেশ সংস্কার করতে হলে আগে আপনাদের মতো নেতাদেরকে সংস্কার করতে হবে। অর্জুনের এসব কথাবার্তা শুনে রামকৃষ্ণারও চোখ খুলে যায়। টাকার লোভে অন্ধ হয়ে সেও যে কত বড় একটা অপরাধ করেছে ওইটা সে এখন বুঝতে পারছে। এজন্য তো সে এখন তার প্রায়শ্চিত্ত করার জন্য মিনিস্টারের কথা না শুনে অর্জুনের কথাতে হাঁ বলছে। নিজে তো পুলিশের কাছে সারেন্ডার করে করে সাথে মিনিস্টার এবং দেবাকেও ধরিয়ে দেয়। মুভিও এখানে শেষ হয়। মুভিটা আসলে শেষের দিকে চরম একটা বাস্তবিক চিত্র তুলে ধরেছে। সত্যি তো, নজর হাঁটিয়ে দেখুন না, মিনিস্টার প্রকাশ রেড্ডি, রামকৃষ্ণা এই ধরনের লোকদের আপনি আপনার আশেপাশে দেখতে পারবেন। একমাত্র এই ধরনের কিছু নেতা মন্ত্রীদের জন্যই আজ দেশের এই অবস্থা। দেশ উন্নতির ছোঁয়া দেখছে না। দেশের উন্নয়ন করতে গেলে আগে তাদেরকে বদলাতে হবে, এটুকুই বা বলতে পারে আর কি। যাই হোক, ভিডিও কেমন লেগেছে আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সাথে যাওয়ার আগে ভিডিওতে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।